আজকের পর্ব আলোচনা করব মূর্খ কালিদাসের মহাকবি হয়ে ওঠার গল্প। চলুন শুরু করা যাক। এমনিতেই বোকামির জন্য কালিদাস প্রতিদিন স্ত্রীর কাছে বকাঝকা শুনতেন। ডাল কাটার বোকামি যেন তা আরও উস্কে দিল। স্ত্রীর এমন ব্যবহারে কালিদাস একদিন রাগে, ক্ষোভে, দুঃখে, অপমানে ঘর থেকে বের হয়ে আত্মহত্যা করার জন্য নদীতে ঝাঁপ দিলেন। কিন্তু তিনি সেখানেও ব্যর্থ। নদী থেকে তাকে উদ্ধার করলেন দেবী কালী, আর সেই কৃতজ্ঞতায় তিনি হয়ে গেলেন দেবী কালীর দাস। সে অনুসারেই তার নাম হয়ে গেল কালিদাস। শুধু যে দেবী কালী তার জীবন বাঁচালেন তাই নয়, তাকে দিলেন জ্ঞান ও বুদ্ধির আশীর্বাদ। তাতেই কালিদাস হয়ে উঠলেন মহাকবি। রামায়ণ রচয়িতা বাল্মীকির দস্যু থেকে সাধক হয়ে ওঠার গল্পের মতো কালিদাস মূর্খ থেকে হয়ে উঠলেন মহাকবি। তার বুদ্ধির তারিফ করতে গিয়ে তার নামে আজও প্রচলিত আছে হাজার হাজার জটিল ধাঁধা। তিনি হয়ে উঠলেন প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার। কালিদাস দুটি মহাকাব্য লিখেছেন, রঘুবংশম এবং কুমার সম্ভবম। নাটক রচনা করেছেন তিনটি, বৃক্ষমবংশীয়ম, মালবিকা অগ্নিত্যম আর অভিজ্ঞান শকুন্তলম। গীতিকাব্য লিখেছেন দুটি, একটি হলো মেঘদূতম, যাকে আমরা বাংলায় মেঘদূত বলি, এবং অন্যটির নাম ঋতু সংহারম। কালিদাসের রচনাবলীর মধ্যে আমাদের কাছে দুটি গ্রন্থ সবচেয়ে বেশি পরিচিত। এর মধ্যে আজ থেকে প্রায় 150 বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গল্পের আকারে শকুন্তলা লিখেছিলেন অভিজ্ঞান শকুন্তলম থেকে ভাবানুবাদ করে, আর অন্যটি হচ্ছে মেঘদূতম বা মেঘদূত। বাংলায় এ পর্যন্ত বহুজন এই ছোট কাব্যগ্রন্থটির অনুবাদ করেছেন। সংক্ষিপ্ত হলেও এটি তার অমর কীর্তি, তার শ্রেষ্ঠ রচনা হিসাবে স্বীকৃত। মেঘদূতের বিষয়বস্তু নিয়ে হায়াত মামুদ লিখেছেন ছোট্ট একটি গল্প, এবং একেবারেই বিশ্বাস করার মতো নয়। কুবের নামে কোটিপতি এক লোকের বাড়িতে চাকরি করে এক যক্ষ। গৃহভৃত্যটির নাম পর্যন্ত বলা হয়নি। যক্ষ হলো লোকটির জাতপাতের পরিচয়, যেমন জেলে, কুমোর, রাঁধুনি ইত্যাদি। যক্ষ বিয়ে করেছেন সবেমাত্র। নতুন বউ, ঘর সংসার গোছগাছ করায় যক্ষ ব্যস্ত। এর ফলে চাকরির কাজে বেচারার ত্রুটি ঘটতে লাগলো। তখন রেগেমেগে কুবের তাকে শাস্তি দিল। তারা ছিল অলকাপুরীতে। অলকাপুরী হলো মানস সরোবরের কাছে কৈলাস পর্বতে এক শহর। কুবের তাকে সোজা পাঠিয়ে দিল রামগিরি পাহাড়ে। প্রথমত অত্যন্ত দূর, কেননা উত্তরপ্রদেশে দক্ষিণাংশ ও মধ্যপ্রদেশে সংযোগস্থলে এর অবস্থান। দ্বিতীয়ত জায়গাটি পাহাড়ি ও অরণ্যাঞ্চল। রাজধানী থেকে এসে একরকম বুনো জায়গায় একটি বৎসর একা একা নির্বাসনে থাকবে যক্ষ, এটাই তার শাস্তি। এর মধ্যে 10 মাস অতিবাহিত হয়ে গেছে, মাত্র 2টি মাস বাকি, তারপরেই সে ফিরে যেতে পারবে রাজধানী অলকাপুরীতে। কিন্তু এরই মধ্যে এসে গেল আষাঢ় মাস, বর্ষাকাল। মেষের সে কি নয়ন ভোলানো, মন মাতানো রূপ। সমস্ত পর্বত ও অরণ্যানি নতুন সাজে সেজে উঠেছে যেন। 10টা মাস তার কোনো কষ্ট হয়নি। হঠাৎ এখন বাড়ির জন্য এমন মন কেমন করতে লাগলো যক্ষের যে সে যেন পাগল হয়ে যায়। নববধূর জন্য কষ্ট হতে লাগলো। শহরে জীবনের আমোদ আহ্লাদের জন্য শোক উতলে উঠল। তার ভয় হয়, বেচারি অভাগিনী বউটি বেঁচে আছে তো? যক্ষ বেঁচে নেই ভেবে সেও যদি দুঃখ শোকে মরে গিয়ে থাকে। সেকালে তো আর ডাক ব্যবস্থা ছিল না যে যক্ষ
স্ত্রীকে চিঠিপত্র লিখবে। কী করে এখন? হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে যায়। আচ্ছা, মেঘ তো উড়ে উড়ে দেশ দেশান্তরে যায়। যদি মেঘকে অনুনয় বিনয় করে বলি যে, ভাই মেঘ, তুমি আমার খবরটা আমার স্ত্রীকে একটু পৌঁছে দিয়ে এসো, তো সে যাবে না? এটাই হলো মেঘদূতম কাব্যের কাহিনী। পূর্ব মেঘ জুড়ে মেঘকে বর্ণনা দিচ্ছে যক্ষ কীভাবে কোন পথ দিয়ে মেঘ অলকাপুরীতে যাবে, আর উত্তর মেঘে যক্ষ বুঝিয়ে দিচ্ছে মেঘকে রাজধানী অলকায় অত ঘরবাড়ি রাস্তাঘাটের ভেতরে মেঘ কী করে চিনে নেবে যক্ষ প্রিয়াকে। তার হদিশ মেঘকে দূত হিসাবে পাঠানো হয়েছে বলেই কাব্যটির নাম মেঘদূত। কালিদাস শুধু কবিতা বা নাটকের কারণেই আজকের দিনে গুরুত্বপূর্ণ নন। তার লেখালেখিতে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, ভূগোল ও রাজনৈতিক নানা উপাদান। তিনি আজও আমাদের অনুপ্রেরণার কারণ। 1966 সালে তাকে নিয়ে মহাকবি কালিদাস নামে একটি তামিল সিনেমাও নির্মিত হয়েছে। তাকে নিয়ে হয়তো গবেষণা চলতে থাকবে আরও দীর্ঘকাল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এরকম আরও পুরাণ কথা শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ।